এই গল্পের সমস্ত ঘটনাবলী কাল্পনিক। বাস্তবের সাথে মিল থেকে থাকলে সেটা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ভৌতিক ঠেক কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই গল্পটি খোলা মনে গল্প শোনার আনন্দেই গ্রহণ করুন। এই গল্প থেকে আজকে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটি হলো, মুকুন্দবাবু কী পেশার সাথে যুক্ত ছিলেন এবং প্রথম কোন গ্রামে চাকরি সূত্রে গিয়েছিলেন? সঠিক উত্তরটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ। বৃষ্টির দুপুরে চায়ের দোকানে বসে প্রাক্তন পোস্টমাস্টার মুকুন্দবাবু এক অদ্ভুত গল্প শোনান দুই বন্ধুকে। ভরতপুর বলে এক গ্রামে চাকরি করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় তার। ঘরের ঠিকে কাজ করার জন্য যে মেয়েটিকে মুকুন্দবাবু রাখেন, সে আসলে কে? কেন সে শুধু রাতের বেলায় ঘরের কাজ করতে আসে? দিনের আলোতে তাকে দেখা যায় না। রাতের অন্ধকারে ভরতপুরের শ্মশানের দিক থেকে কাদের হাসির শব্দ শোনা যায়। ভরতপুরের আগের পোস্টমাস্টারের রহস্যজনক মৃত্যুর মতো মুকুন্দবাবুও কি মারা পড়বেন অদ্ভুত অজানা অশরীরের হাতে? মুকুন্দবাবু কি ভরতপুর থেকে অক্ষত অবস্থায় ফিরতে পারবেন, নাকি সেই শ্মশানের রাতের অন্ধকারেই নেমে আসবে তার জীবনের অন্তিম পরিসমাপ্তি? জানতে হলে শুনতে হবে লেখক সুকান্ত দাসের কলমে আজকের গ্রাম বাংলার ভূতের গল্প শ্মশানে কালবৈশাখী, এই গল্পটি। গরম চায়ে একটা লম্বা চুমুক দিয়ে চায়ের কাপটা সামনের বেঞ্চের উপর নামিয়ে রেখে মুকুন্দবাবু বলে উঠলেন, তোমরা অনেক কিছু জানো না, বুঝলে? আরে তোমরা তো এখনকার ছেলে, তাছাড়া তোমাদের বয়সও কম। শহরের হাওয়া তোমাদের গায়ে লেগেছে কিনা? শহর ছেড়ে গ্রামে গঞ্জে যত বেশি থাকবে, তত অদ্ভুত অলৌকিক সব ব্যাপার জানতে পারবে। তাছাড়া জানার আগ্রহ থাকলেও তোমরা সেসব কখনো মানতেও চাও না। এটা কিন্তু আপনি ঠিক বললেন না মুকুন্দবাবু। মানতে না চাওয়ার অভ্যাসটা আমার নেই, তবে সেটা মানার মতো কিছু তো শুনতে হবে, তাই না? অদ্ভুত অলৌকিক ব্যাপার তা হতেই পারে, যুক্তিও থাকে কখনো কখনো। বিজ্ঞান হয়তো এখনো সেসব আবিষ্কার করতে পারেনি, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি বলেই তো সব কিছু উড়িয়ে দেওয়া যায় না, তাই না? তোমাদের বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই তোমায় দেখছি, তোমার বুদ্ধি ভালো, অযথা তর্ক করতে চাও না। তবে আমিও কিন্তু এক সময় তোমার মতোই ছিলাম। এখন না হয় বয়সটা 60 পেরিয়েছে, তখন বয়স ছিল কম। কত হবে? ওই 30-32 হবে হয়তো। রক্ত গরম, মানে অবিশ্বাস ভর্তি। তখন আমি পোস্টমাস্টারের চাকরি করি। নানান জায়গায় ঘুরে ঘুরে নানান অভিজ্ঞতা হয়েছে। তবে প্রথম দিকে এইসব কথা আমি একেবারেই বিশ্বাস করতাম না। তখন মনে হতো অদ্ভুত অলৌকিক সমস্ত কথাই নিছক হয়তো চোখের ভুল, না হলে মনের ভুল। এমনভাবে কত কথা অবিশ্বাস করে উড়িয়ে দিয়েছি খালি। আপনার অনেক অলৌকিক অদ্ভুত অভিজ্ঞতা আছে মানে আমি বলতে চাইছি এই যে আপনি প্রথম দিকে কোনো কিছু বিশ্বাস করতেন না, তেমন কোনো এক সময়কার অলৌকিক ঘটনার কথা বলুন তো দেখি। বসন্তের কথায় মুকুন্দবাবু চায়ের কাপের চায়ে আরেকবার চুমুক দিলেন। তারপর সেটা নামিয়ে রেখে গলাটা পরিষ্কার করে নিয়ে বলতে শুরু করলেন। তখন পোস্টমাস্টারের চাকরিতে জয়েন করেছি সবে। এই কয়েক বছর হয়েছে। যে সময়ের কথা বলছি তখন পোস্টমাস্টারের চাকরি ছিল বেশ কঠিন। তখন বাড়ি থেকে অনেক দূরে দূরে পোস্টিং হতো। তেমনই আমাকে বেশ কয়েকবার এখানে ওখানে ঘুরতে হয়েছে। তবে এখানে আসার আগে একটা গুজব শুনেছিলাম, ওই পোস্ট অফিসে পোস্টমাস্টার দুজন নাকি অদ্ভুতভাবে মারা গিয়েছিল। তবে সেই সব নিয়ে তখন আমি ভাবতাম না,
কেমন ভাবে ঘুরতে ঘুরতে একদিন গিয়ে পড়লাম ওই ভরতপুর বলে একটা জায়গায়। গোটা জীবন আমি গ্রামে গঞ্জে কাজ করেছি, কিন্তু ভরতপুর যাকে বলে একেবারে প্রত্যন্ত গ্রাম। ইলেকট্রিসিটি তো অনেক দূরের কথা, ভালো করে যাতায়াত ব্যবস্থাও হয়নি। একটা বড় মন্দির, একটা বড় নদীর একদিকে বাঁকের কাছে নদীটা সামান্য সরু হয়ে এসেছে। সেখানে বাঁশের ফাঁকা পথ ধরে ওই ভরতপুর গ্রামে পৌঁছতে হয়। গ্রামের 3 দিক জঙ্গল, আর একদিকে রয়েছে সেই নদী। একেবারে অখাদ্য এলাকা। তবে গ্রামের লোকজন কিন্তু অনেক বেশি মাঠের উত্তরের দিকে জঙ্গল এলাকার কাছাকাছি বিস্তৃত ধানের জমি করে জীবিকা নির্বাহ করে। তাছাড়া নদীতে প্রচুর মাছ, নদীতে জেলেরা মাছ ধরে। তবে গ্রামের লোকজন খুব বেশি ছিল না। বাড়িঘর থেকে অনেকেই নানান কাজের উদ্দেশ্যে এ গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছিল। ভরতপুর, হেমন্তপুর, বাসন্তী, আরতি, এমন আরো একটা কি যেন ছিল, ঠিক মনে পড়ছে না। এই 5টা গ্রাম মিলে তখন ছিল ভরতপুর অঞ্চল। এইখানে একটা পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিসে আমার ডিউটি পড়েছিল। ও, তাহলে সেই গ্রামের কাছেই পোস্ট অফিস? আশেপাশের বাকি 4টে গ্রাম ছিল বড্ড ছোট। তাছাড়া সেই গ্রামে এমন কোনো অবস্থাই ছিল না যেখানে পোস্ট অফিস করা যায়। তাছাড়া বন্যায় যে সমস্ত গ্রাম তলিয়ে গেলেও ভরতপুর নদী থেকে সামান্য উঁচুতে, তাই সেটা ডোবে না। হয়তো সেই কারণে নদী থেকে একটু দূরে একটা শ্মশানের পাশেই পোস্ট অফিসটা তৈরি করা হয়েছিল। সেখানে তো কাজে গেলাম। প্রথম দিন সারাদিন চুপ করে বসে রয়েছি। হ্যাঁ, গ্রামের 2-1 আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তবে তারা সকলেই বলল বাইরের লোকেরা এখানে পোস্ট অফিসে চাকরি নিয়ে আসে বটে, কিন্তু মাস 2-এর বেশি টিকতে পারে না। জানতে চাইলাম কেন, সে ব্যাপারে কেউ কিছু খুলে বলল না। আমি তাদের বললাম, রান্না বান্না এবং সর্বক্ষণের কাজের জন্য যদি কাউকে একটা জোগাড় করে দিতে পারে। আমার কথা শুনলো বটে, তবে মনে হলো না তারা জোগাড় করে দেবে, বিশেষ করে পোস্ট অফিসটা গ্রামের একটু বাইরের দিকে। এখান থেকে খানিকটা হেঁটে শ্মশানের পাশের পথ পেরিয়ে তারপর গ্রামের ভেতরের দিকে প্রবেশ করতে হয়, যেখানে সেখানে চারপাশে বড় বড় গাছ, তার মাঝে ছোটখাটো একটা ফাঁকা জায়গা নিয়ে গ্রামের শ্মশান তৈরি হয়েছে। 2 দিন দেখতে দেখতে কেটে গেল। নিজের মতো কাজকর্ম করি, চিঠিপত্র এখানে কম আসে। প্রতিদিন সপ্তাহে একবার শুক্রবার করে একজন লোক এসে চিঠিপত্র দিয়ে যায়। সে চিঠিপত্রই বাকি দিনগুলো মিলিয়ে 5 গ্রামের মধ্যে বিলি করি। তবে হাতে গোনা চিঠিপত্রই আসে। বলা যায় প্রথম থেকে বুধবারের মধ্যে 3 দিনের সমস্ত কাজই হয়ে যায়। বাকি 3 দিন আরামেই কাটায়। বিকেলবেলা কাজকর্ম করে পোস্ট অফিসের পেছন দিকে ছোট একটা মাটির ঘর, আর খড়ের চাল, সেইখানেই আমার বাসস্থান। সেখানে গিয়ে রান্না করব বলে কেরোসিন তেলের একটা স্টোভ জ্বালাতে শুরু করেছি, এমন সময় বাইরে থেকে একটা গলা ভেসে এলো। বাবু, আপনি কাজের লোক চাইছিলেন? বাইরে থেকে ভেসে আসা গলাটা এক মেয়ে মানুষের, তবে বয়সে আমার চেয়ে বেশি বলে মনে হলো। তাকিয়ে দেখি বাইরের আবছা অন্ধকারে একটা মেয়ে দাঁড়িয়ে। গ্রাম্য কায়দায় পরা শাড়ি, মাথার চুলগুলো একটা বেলুনের মতো করে বাঁধা। দরজার কাছটায় দাঁড়িয়ে, মুখে একটা লাজুক ভাব। আমি বললাম, ভেতরে এসো, এই তো চা করছি, চা করাটা শেষ করে তারপর তোমার সঙ্গে কথা বলবো। আর একটা কথা বাবু, আপনি চা করতে যাবেন কেন? আমি যখন কাজ করতে এসেছি, চা নয় আমি করে দিচ্ছি। ওর কথা শুনে মনে খুশি হলো,
হাতের চা খেয়ে বললাম, দেখো মাইনে তো খুব একটা বেশি পাই না, তাছাড়া এখানে নিজের খরচ চালিয়ে বাড়ির জন্য মানি অর্ডারের টাকাও পাঠাতে হয়। তা তোমায় কত করে দিতে হবে বলো তো? চিন্তা করবেন না বাবু, আপনার ঘরে সমস্ত কাজ আমি করে দেব। আপনার যেটা মনে হবে সেইটাই দেবেন না, ও নিয়ে আমার কোনো চিন্তা নেই। আসলে আমার তো কেউ নেই, আপনার এখানে কাজ করলে দুবেলা দুটো খেতে পাবো, আর তাই জন্যই। আমি খুশি হয়েছিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে মালতীর কথা শুনে কেমন মনক্ষুণ্ণও হলাম। মেয়েটির কপালে সিঁদুর, মানে সে বিবাহিত হয়েও সে ওরকম কথা বলল কেন? তাহলে কি স্বামীর সঙ্গে কোনোভাবে বিচ্ছেদ হয়েছে বা অন্য কিছু? এ তো আর শহর নয়, এ তো গ্রাম। তাও আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখনকার দিনে এখনকার মতো এত বিবাহ বিচ্ছেদ হতো না। তখন মানুষ ছিল ভালো, সম্পর্কের মূল্য দিতে জানতো। এখন তো ছোটখাটো ব্যাপারেই মানুষ অনেক কিছু করে বসে। সে যাই হোক, তাকে আমার বেশ পছন্দই হলো। রান্না বান্নাও সে দারুণ জানে, তার প্রমাণ পেলাম একদিনে। আমার ঘরে রান্না বান্না ছাড়াও সে সমস্ত কাজ করত, যদিও কাজকর্ম খুব বেশি ছিল না। দুপুরে ঘরে বসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিতাম। হ্যাঁ, একটা কথা, মেয়েটি কিন্তু সন্ধেবেলায় আসতো। সন্ধেবেলায় এসে সমস্ত রান্না বান্না করে দিত, আবার অন্ধকার নামলে চলে যেত। দিনের বেলায় কিন্তু সে আমার বাড়িতে আসতো না। কেন? ভুল বললাম, দিনের বেলায় আসে, কিন্তু যখন আমি পোস্ট অফিসে থাকি তখন এসে রান্না বান্না করে, সব কাজ সেরে চলে যায়। সকালে উঠে নিজের হাতে 1 কাপ চা খেয়ে আমি কাজে বেরিয়ে পড়ি। তখন তার সঙ্গে আমার দেখা হতো কেবল সেই সন্ধেবেলায়। একদিন সন্ধ্যায় সে রান্না করছে, আমি এক পাশে বসে হ্যারিকেনের আলোয় একটা পুরনো বই পড়ছিলাম। আমি বললাম, দিনের বেলায় তুমি লুকিয়ে লুকিয়ে রান্না বান্না করে তাড়াতাড়ি চলে যাও কেন? তোমার সঙ্গে দেখাই তো হয় না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সেদিন একজনকে বলেছিলাম যে আমার আর কাজের লোকের দরকার নেই, পেয়ে গিয়েছি, কিন্তু সে তোমার কথা জিজ্ঞেস করলো। কি বলবো বুঝে উঠতে পারলাম না, তোমার নামটাই তো জানা হয়নি। মেয়েটা একটু চমকে উঠলো, নিজের মতো কাজ করতে করতে বলল, গ্রামের লোককে বেশ কিছু বলবার দরকার নেই বাবু। আসলে আমি তো এই গ্রামে থাকি না, পাশের গ্রামে থাকি, ওইখান থেকেই তো আসি রোজ। আমার নাম মালতী, কিন্তু আমার কথা এই গ্রামে কাউরে বলবেন না। মনে হলো গ্রামের লোকেদের সঙ্গে তার কোনো সমস্যা রয়েছে। আমার তো মনে হলো তাকে যে টাকা দেবো তাতেই খুশি হবে, তাই আর কথা বাড়ালাম না। এভাবে চলতে চলতে প্রায় মাসখানেক কেটে গেল। একদিন মালতী রান্না বান্না সেরে ঘরে ফিরে গিয়েছে, ঘর থেকে বেরিয়ে গিয়েছে। আমিও কোনো একটা কাজে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে এগিয়ে যাচ্ছিলাম। দেখি গ্রামের বাইরের দিকে যে যাওয়ার পথ, সেই পথ দিয়ে না গিয়ে মালতী অন্য দিকে যাচ্ছে, গ্রামের দিকে। একবার ভাবলাম বোধহয় কারো বাড়ি যাবে, না হলে তো বলেছিল পাশের গ্রামে থাকে। তারপর আবারও ভাবলাম থাক, যা ইচ্ছে করুক, ও যদি গ্রামের দিকেই চলে যায়, আমিও নিজের মতো গ্রামের ভিতরে গিয়ে এক ব্যক্তির সঙ্গে দরকারি কথাবার্তা সেরে কাজ শেষে শ্মশানের পাশ দিয়ে ফিরছিলাম। এমন সময় মনে হলো শ্মশানের ভিতরে কেউ যেন কথা বলছে। ভেবেছিলাম হয়তো শ্মশান যাত্রী, তাই একবার মুখ তুলে তাকালাম। আমার কাছে একটা ভারী পাওয়ারের টর্চ লাইট ছিল, আলো ছিল বেশ জোরালো। সোজা করে টর্চের আলো ফেললাম শ্মশানের ভিতর। যেটা দেখতে পেলাম তাতে আমার গোটা শরীর যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। দেখি শ্মশানের ভিতর মাঝারি আকারের কয়েকটা গাছ রয়েছে। সেই গাছের তলায় সাধারণত শ্মশান যাত্রীরা এসে বসে। আমি স্পষ্ট নিজের চোখে দেখেছি
ঠিক সেই গাছের তলায় এক ডালে পাশাপাশি বসে রয়েছে দুটো কালো ছায়া মূর্তি। অদ্ভুত তাদের আকৃতি। এতটা দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু অত লম্বা ছায়া মানুষের হতে পারে না। ওরা যে মানুষ নয় তা বুঝতে একটু অসুবিধে হলো না। হঠাৎ ভিতর থেকে প্রচন্ড গলার স্বরে কি যেন চিৎকার করে উঠে বলল, আর পাশে ওর আর একটা সঙ্গী ছিল, সেও কিছু একটা বলল। বলাটা অদ্ভুত হলেও তারা দুজনেই যে মেয়ে সেটা বুঝতে অসুবিধে হয়নি। দেখলাম তারা দুজনেই যেন ঝাঁপিয়ে নামলো গাছ থেকে নিচে। আমি সঙ্গে সঙ্গে একটা প্রবল চিৎকার করে দৌড়ে পালালাম নিচের ঘরের দিকে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে চুপ করে বসে রয়েছে। চোখের সামনে যা দেখেছি সেটা কি সত্যি কিছু বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো। শ্মশান থেকে কেউ আপনার পিছু নিয়েছে? সেটাই তো মনে হচ্ছিল। বাইরে থেকে তখন দুটো অদ্ভুত গলার হাসির শব্দ ভেসে আসছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তাদের মধ্যে একজন বলে উঠল, আমাদের দেখতে গিয়েছিলি না? দেখবি তো? কাঁচা কল আছে, শুনেছি ভূত প্রেত নাকি দরজার বাঁধন মানে না, কিন্তু কেন জানি না ওরা ঘরের ভিতরে ঢুকতে পারছিল না। আলো তখনও চলছিল, তবে ওরা যেন কোনো এক কারণে ঢুকতে পারছে না। অনেকক্ষণ ধরে তারা আমার ঘরের আশেপাশে ঘুরে বেড়ালো। দুজনের পায়ের শব্দ, চাপা হাসি, ফিসফিসে শব্দ অনেকক্ষণ ধরে চলল। কখন যেন ওই অবস্থাতেই বসে থাকতে থাকতে ক্লান্তিতে আর আতঙ্কে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল ভোর রাতে। বুঝলাম বাইরে সূর্যের আলো ফুটেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে সেই শ্মশানের কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতরে তাকে অবাক হয়ে গিয়েছি। কোথাও কিছু নেই। সে গাছের ডালে ওই দুটো ভয়ানক ছায়া মূর্তিকে দেখেছিলাম, সে গাছগুলো চুপ করে দাঁড়িয়ে। শ্মশানের দিকে তখনও কেউ আসেনি। আমি আবারও ঘরে ফিরে এলাম। মনে মনে ভাবতে লাগলাম, যা দেখেছি সব কি তবে ভুল? কিন্তু এতটা ভুল হবে কি করে? কাল সারা রাত ধরে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। এরপর আরো দুটো দিন কেটে গেল। একদিন কি কারণে যেন মালতী সেদিন এলো না। আমি নিজের হাতে রান্না করলাম। পরদিন মালতী এলো। আবার আগের মতোই সব স্বাভাবিক। পোস্ট অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। কি একটা কারণে ঘরে এসে দেখি রান্না বান্না সব তৈরি, কিন্তু আমি ঘর থেকে পোস্ট অফিসে গিয়েছি মাত্র 8 ঘন্টার মতো। এর মধ্যে এত কিছু রান্না বান্না করে ঘরের সমস্ত কাজ করে মালতী চলে গিয়েছে। বাবা, এত তাড়াতাড়ি মালতী এসব কাজ করে ফেললো কি করে? যাক, মালতীর সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসা করতেই হবে সেদিন গ্রামের থেকে কোথায় গিয়েছিল। সন্ধ্যার সময় মালতী এলো। বললাম, বলছি আর কয়েকদিন আগে তুমি কাজ সেরে বেরিয়ে দেখলাম ওইদিকে না গিয়ে গ্রামের দিক গিয়েছিলে। কোথায় গিয়েছিলে বলতো? আমার কথা শুনে মালতী যেন চমকে উঠল। তখন সন্ধেবেলা ঘরের মধ্যে টিম টিম করে হ্যারিকেনের আলোটা চলছে। মালতীর চোখটা যেন এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। তারপর ওই ব্যাপারটাকে সামলে নিয়ে বলল, গ্রামের দিকে একজনের কাছে একটু দরকার ছিল, তার কাছে গেছিলাম। কেন বাবু, আপনি কি আমার পিছু নিয়েছিলেন নাকি? খবরদার আমার পিছু কিন্তু নেবেন নে। মালতীর কথায় কেমন যেন চমকে উঠলাম। সে কি কথা? তোমার পেছনে যাবো কেন? আসলে আমি ওইদিকে গিয়েছিলাম তাই। আচ্ছা, তোমাদের ওই গ্রামের বাইরে যে শ্মশানটা আছে ওখানে কি কিছু রয়েছে? মানে অনেক গ্রামেই তো শ্মশানে নিয়ে অনেক রকম গল্প ছড়িয়ে থাকে।
শ্মশান জায়গাটা ভালো নয় বাবু। অন্ধকারিয়ে শ্মশানীর আশেপাশে যাওয়ার একেবারে চেষ্টা করবেন না। দেখেন না, রাতের বেলা কি মরলে অনেক লোক একসঙ্গে আসে। তাছাড়া এখন আকাশের অবস্থা ভালো নয়, কাল বসে কি হতে পারে যখন তখন। সন্ধ্যের পর ওই দিক পানে ও শ্মশানের দিকে মোটে যাবেন না বাবু। মালতীর শেষের কথাগুলো কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছিল। আমি মালতীর কথা নিয়ে মাথা ঘামালাম না। সেদিনের মতো আবার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। তখন অনেক রাত। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। মনে হলো বাড়ির বাইরে দরজার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দরজাটা আস্তে আস্তে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে। আমি চমকে উঠলাম। রাতের বেলা চোর এলো নাকি? কিন্তু চোর ডাকাত হলে সমস্যা ছিল না, কারণ আমার কাছে তেমন কিছুই নেই। তাই চুপ করে রইলাম। একটু পরেই দরজা ধাক্কা দিতে দিতে দরজাটা বেশ খানিকটা ফাঁক হয়ে গেল। আগেই বলেছি মাটির ঘর, দরজার ভেতর থেকে একটা লম্বা শিকল দিয়ে বন্ধ করা থাকে। ধাক্কা দিতে দিতে দরজাটা খানিকটা ফাঁকা করতেই দেখতে পেলাম বাইরে থেকে কেউ যেন ওই দরজার সামান্য ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢোকবার চেষ্টা করছে। আমার মাথার পাশে হ্যারিকেনটা টিম টিম করে চলছিল। আমি চুপ করে বিছানায় মরার মতন পড়ে রইলাম। ঘরের ভেতর কে ঢুকছে সেটা দেখাটা দরকার। অনেকক্ষণ চুপ করে শুয়ে রইলাম। ঘরের দরজার ফাঁক দিয়ে সে ভেতরে ঢুকে এলো। হ্যারিকেনের অল্প আলোয় মনে হলো একটা মেয়ে, পরনে গ্রাম্য কায়দায় পরা শাড়ি। মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। একটা ঠান্ডা বাতাস ঘরের চারপাশে ছড়িয়ে পড়ল। ঘরের মধ্যে এদিক ওদিকে ঘুরে খানিকক্ষণ দেখলাম, আর তার মুখের ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছিল। হঠাৎ সে বিছানার মাথার কাছে দাঁড়িয়ে দুটো হাত বিছানায় রেখে আমার মুখের উপরে ঝুঁকে পড়ল। ঠান্ডা নিঃশ্বাসের সঙ্গে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে ঝাপটা দিল। প্রচন্ড ভয় পেলেও আমি কিন্তু নড়লাম না। শুনতে পেলাম বাইরে থেকে কেউ যেন বলছে, ভেতর থেকে সেই মেয়েটা অদ্ভুত গলায় বলল, সবাই সমান, তুই ওকে কেন ছেড়ে দিতে বলছিস? কথাটা শুনেই আমার গোটা শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল। এই গলাটা সেদিন শ্মশানের কাছে গাছের ওপর শুনেছিলাম। আজ ঘরের ভিতরে ঢুকে এসেছে, কিন্তু বাইরে থেকে যে কথা বলছে তার গলাটা যেন আমার চেনা। ওটা কার গলা? ওর গলাটাও তো মেয়ে বলেই মনে হয়। একটু পরেই মুখের ওপর থেকে এসে সরে গেল। আস্তে আস্তে ঘরের বাইরে চলে গেল তারা। বুঝতে পেরে বিছানা থেকে উঠলাম। কি মনে হলো আস্তে আস্তে শিকলটা খুলে দরজা দিয়ে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলাম। তাকালাম, গ্রামের পথ ধরে দুটো লম্বা ছায়া মূর্তি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওই শ্মশানের পথটা লক্ষ্য করে। বুঝতে পারলাম আমার ঘরে যে এসেছিল সে ওই গাছে বসে থাকা দুই মূর্তির মধ্যে একজন। কিন্তু বাইরে থেকে যে কথা বলল তার গলাটা ছিল যেন মানুষের মতোই। কিন্তু সেদিন রাতে ওরা ভিতরে ঢুকতে পারলো না, তাহলে পরের দিন ঢুকলো কি করে? জানি না, মানে তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। সেদিন দরজার বাইরের দিকে কাঠের দরজার উপরে একটা ঠাকুরের ছবি লাগানো ছিল। আর লাগানো বলতে একেবারে আটকানো নয়, ঝুলনো ছিল। তবে পরদিন সকালে সেটা আর দেখতে পাইনি। কোথাও হয়তো পড়ে গিয়েছিল, হাওয়ায় উড়েও যেতে পারে। ঠাকুরের ছবিটার জন্যই সেদিন রাতে ওরা ঢুকতে পারেনি। আর পরদিন ঢুকতে পেরেছিল। অনেকবার মনে হলেও সেই কথা বলিনি। হতে পারে ভয় পেয়ে আমার কাছে আসাই বন্ধ করে দিল। কাজকর্ম চলতে লাগলো। ধীরে ধীরে গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষা এসে হাজির। এই সময় কালবৈশাখীর কথা অনেকেই জানে। আগেও কালবৈশাখী শুরু হয়েছিল, তবে তখন তেমন জোরালো ছিল না। কিন্তু এখন শুরু হলো প্রবল ঝড়। বিকেলের পরেই চারপাশ অন্ধকার হয়ে আসে। তারপর শুরু হয় তাণ্ডব। একদিন বিকেলে অন্ধকার নামার একটু আগেই মালতী এলো।
নিজের কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় বলল, বাবু, কাল কালবৈশাখী ঝড় আসবে, বৃষ্টি হবে, আপনি ঘরে থাকবেন বাবু, মোটে বেরোবেন নি। তাছাড়া আজ আবার অমাবস্যা। একবার মনে হলো সব সত্যি কথা বলিনি। তারপর ভাবলাম রাতে একা ফিরবে, ভয় পেতে পারি, তার চেয়ে কাল সকালে বললেই ভালো। বিদায় জানিয়ে আমি দরজা বন্ধ করতেই বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকের শব্দ। বুক কেমন যেন থক করে উঠল। মালতীকে এমন অবস্থায় ছেড়ে দিলাম। বাইরে তখন টিপটিপ বৃষ্টি, সঙ্গে প্রবল হাওয়া। বিদ্যুৎ চমকাচ্ছে, মানে কাল বৈশাখী শুরু হতে আর বেশি দেরি নেই। একটা ছাতা তুলে নিয়ে দরজা খুলে বাইরে বেরোলাম। টর্চ হাতে নিয়ে দেখলাম চারিদিকে অন্ধকার, সূর্য ডুবে গিয়েছে। মালতীকে খুঁজে পেলাম না। ভাবলাম হয়তো গ্রামের কারো বাড়িতে গিয়েছে। এগিয়ে গেলাম গ্রামের থেকে। এমন সময় দূরে কারো হাঁটার মতো দেখতে পেলাম। ওই বৃষ্টির মাঝেও কারা যেন চলছে। বিদ্যুৎ চমকালো, তখন দেখতে পেলাম সে মালতী, কিন্তু তার অবয়ব স্বাভাবিকের চেয়ে বড়। তাকে ডাকতে যাব তার আগেই একটা ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। মালতীর পা দুটো পিছনের দিকে ঘোরা, অর্থাৎ সে সামনে হাঁটলেও গোড়ালির দিক সামনে। গলা শুকিয়ে এলো, গাছের আড়ালে সরে এলাম। ঠিক তখনই মালতী পিছন ঘুরে তাকালো। ও কি দৃষ্টি! সাদা চোখ, মণিহীন মুখে অদ্ভুত দাঁতের সাজ। তারপর সে শ্মশানের দিকে এগিয়ে গেল। আমিও গাছের আড়ালে আড়ালে তার পিছনে শ্মশান পর্যন্ত চলে এলাম। টর্চের আলোতেই চলছিলাম। শ্মশানের চৌহদ্দির মধ্যে গিয়ে এক গাছের পাশে চুপ করে দাঁড়ালাম। ঠিক তখনই শুনলাম খিলখিল হাসির শব্দ, আর একটা গলা বলছে, কেন এতদিন ধরে অপেক্ষা করছিস? আমি মোটে বুঝতে পারছি না। এর আগে যত পোস্টমাস্টার এসছে সবাইকে তো মেরেছি, এবার তাই করবো। এই পোস্টমাস্টার তো ভালো, ও আমাদের মতো নয়, ওকে ছেড়ে দে। কিছুতেই হবে না, আজ তো অমাবস্যা। আজ রাতেই ওকে মারবো। হঠাৎ গাছের উপর থেকে একটা ছায়া মূর্তি লাফিয়ে পড়ল। টর্চের আলোতে দেখলাম কালো ছায়া, হাড়ের গাঁট জোড়া একেবারে স্পষ্ট। গাছের ওপর দেখি মালতী বসে আছে, তার চোখ সাদা, মণিহীন, মুখ অস্বাভাবিক। মালতী সেখান থেকে বলল, আপনি এখানে কেন এলেন দাদা বাবু? আপনাকে তো বারবার নিষেধ করেছিলুম বাইরে আসতে। গাছের নিচে দাঁড়ানো ছায়া মূর্তিটা হেসে উঠল, হামাগুড়ি দিয়ে আমার দিকে এলো। আমি ছুটতে শুরু করলাম। পিছন থেকে শোনা যাচ্ছিল সেই বিকৃত হাঁটার শব্দ আর মালতীর গলা। ছুটতে ছুটতে শ্মশানের এক প্রান্তে এসে পড়ল। হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল সেই ভয়ঙ্কর মূর্তিটা। তার গর্জনের সমস্ত হুঁশ গিয়ে গেল। আমায় ছেড়ে দাও, আমি তোমাদের কিছু করিনি, কেন আমায় মারতে চাও? তুই কিছু করিস নি। তোর মতো একজন পোস্টমাস্টারের জন্য মালতী বদনাম হয়েছে, তার জন্যই আমাদের এমন পরিণতি। তাই আজ তোকে মরতে হবে, তোকে। দূরে দাঁড়িয়ে থাকা মালতী তখন আবারও বলল, আমি তো বলেছি দাদা বাবু ভালো মানুষ, ওকে ছেড়ে দে, ছেড়ে দে রে চম্পা, ছেড়ে দে। ভূত মালতীর কথা শুনেনি। একটা হাত বাড়িয়ে দিল আমার দিকে। সেই হাতটা আমার হাত চেপে ধরলো শক্ত করে। আমি কিছুতেই ছাড়াতে পারলাম না। চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা প্রবল ধাক্কায় আমি গিয়ে পড়লাম গাছের গায়ে। মাথায় প্রচন্ড আঘাত। তারপর সবই অন্ধকার। তারপর যখন জ্ঞান ফিরল দেখি আমি নিজের ঘরে বিছানায় শুয়ে, শরীর জলে কাদায় একেবারে ভেজা। দরজাটা ভেতর থেকে বন্ধ, পায়ের নিচে কাদা, মানে নিশ্চিত ঘর থেকে বেরিয়েছিলাম। কিন্তু মালতী আর সেই চম্পা তো স্পষ্ট অশরীরী আত্মা, তারা আপনাকে ছেড়ে দিল কেন?
জানি না, তবে সেদিন প্রচন্ড জ্বর এলো। যাকে চিঠি লিখেছিলাম সে খবর পেয়ে এলো। আমায় দেখে অবাক। গ্রামের কবিরাজ ডেকে ওষুধপত্র দিয়ে গেল, এমনকি একজন লোকও দিয়ে গেল, কিন্তু সে রাতের বেলা কিছুতেই থাকবে না। আমি কিছু বলিনি। যা হবার সেটা তো শ্মশানেই হতে পারত। কিন্তু এত কিছু হয়ে গেল, গ্রামের লোকেরা আপনাকে কিছুই বলল না? মানে ওই পোস্ট অফিস আর শ্মশান নিয়ে আসলে কি হয়েছিল? সে রাতে গাছের তলায় যে বীভৎস মূর্তিটা দেখেছিলাম সেটা আজও বলতে পারিনি, কিন্তু মালতীর সেই রূপটা আমি যতদিন ধরে তাকে দেখেছি তাতে এমন রূপ কল্পনাও করা যায় না। যে মেয়ে আমার সঙ্গে থাকতো, রাতের বেলা ঘর ঝাঁট দিত, রান্না করত, সেই কিনা সেই রূপে ধরা দিল। একদিন প্রচন্ড জ্বরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে দেখি মনে হলো পায়ের কাছে অন্ধকারে কেউ যেন বসে রয়েছে। উঠে পড়তে যাব এমন সময় একটা শান্ত গলায় মালতীর কথা শুনতে পেলাম। দাদা বাবু, আপনি যদি আমার কথা শুনতেন তাহলে এমন বিপদ আপনার হতো না। আপনি শোনেননি তাই আপনার এই অবস্থা। তবে চিনতে নেই, সে আপনাকে কি ছুটি করতে পারবে না, আমিও না। আপনি ভালো মানুষ, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু কেন মালতী, তোমরা এখানে কেন এসেছিলে? কেন পোস্টমাস্টারদের মারো? আমি তো শুনেছি আগে যারা এসেছিল তারা বদলি নিয়ে চলে গিয়েছে, কেউ মারা গিয়েছে, এটা তো শুনিনি। গ্রামের লোকেরা এসব কথা কাউকে বলে না বাবু। বললেই তো পোস্ট অফিস বন্ধ হয়ে যাবে, চিঠি আসা বন্ধ হবে, অনেক কাজ দিয়ে এই পোস্ট অফিসটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল তার বিচার তো আমাদের করতেই হবে দাদা বাবু। আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম। অন্ধকারে কিছু দেখা যায় না, শুধু অনুভব করছিলাম পায়ের কাছে কেউ বসে রয়েছে। আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। তখন এই পোস্ট অফিসে এক পোস্ট মাস্টার এসেছিল, আমি তার কাছে সাহায্য করতাম। একদিন কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় সে আমার পিছু নিল। কেন নিল জানি না। তখন আমার নতুন বিয়ে হয়েছে। গ্রামের একজন আমাদের দুজনকে এমনভাবে দেখলো যে সে বাড়ি গিয়ে আমার স্বামীর কাছে সব বললে। স্বামী তখন প্রচণ্ড মারধর করলো। তারপর লোকজন নিয়ে পোস্টমাস্টারের উপর চড়াও হলো। কিন্তু পোস্টমাস্টার পুলিশের ভয় দেখালে গ্রামের লোকেরা ভয় পেলে চুপ করে রইল। আমি কাজ ছেড়ে দিলাম। তখন শম্পা ওই পোস্ট অফিসে কাজ করতে এলো। পোস্টমাস্টারের চরিত্র মোটে ভালো ছিল না। শম্পা বলেছিল তার নজর ভালো নয়। একদিন সে শম্পার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত গেল। তখন আর গ্রামের লোকেরা চুপ করে মরতে থাকেনি, তারা পোস্টমাস্টারের ওপর চড়াও হলো। কিন্তু সে তখন আমাদের নামে মিথ্যে অপবাদ দিল, বলল টাকার জন্য নাকি আমরা ওর সঙ্গে থাকি। মালতী কথা বলছে, হঠাৎ থেমে গেল, কিন্তু সে কি বলতে চাইছে বুঝতে পারলাম। ঠিক তখনই দেখি মালতীর পাশে আর একটা কালো ছায়া অন্ধকারে আমার পায়ের কাছে এসে দাঁড়ালো। চমকে উঠলাম। তারপর গ্রামের লোকেরা কথা বলতে গেলে পোস্টমাস্টার মিথ্যে কথা বলল। গ্রামের কয়েকজনকে টাকা পয়সা দিয়ে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। আমরা গরিব মানুষ, কেউ আমাদের কথা শুনল না। বাড়ির লোকেরাই মারধর করলো, হাত মারা অবস্থায় মারা গেলেন। তারপর তাড়াতাড়ি আমাদের ওই শ্মশানে পড়িয়ে দিল। আমরা ওখানেই রয়ে গেলাম। সুযোগ বুঝে সেই পোস্টমাস্টারের ঘরে ঢুকে তার ঘর মটকে বেরোয়নি। এরপর থেকে যখনই নতুন পোস্টমাস্টার আসে তখন মালতী কিংবা আমি যে কেউ তার কাছে যাই, তাকে দেখি, তার ব্যবহার লক্ষ্য করি। সে যদি খারাপ কিছু করে
তাকে ছেড়ে কথা কই না, তাকে রাতে শ্মশানে টেনে এনে মেরে ফেলি। যেমন সেদিন তোকেও মেরে ফেলতাম যদি না মালতীর কথায় তোকে ছেড়ে দিতে হতো। ওদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর ওরা নিঃশব্দে চলে গেল। সকালে কবিরাজ এলে তাকে সব বললাম। সে জানালো চম্পা আর মালতীর সঙ্গে যা হয়েছে সব সত্যি। সেই পোস্টমাস্টার গ্রামের কয়েকজনকে টাকা দিয়ে ওদের বিরুদ্ধে ভুলিয়েছিল। পরে পোস্টমাস্টার মারা যাওয়ার সময় তার ভয়ে সব স্বীকার করে ফেলে। চম্পার মালতীর বাড়ির লোকেরা তখন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এরপর থেকে গ্রামের লোকেরা পোস্ট অফিসের পোস্টমাস্টারদের সঙ্গে খুব একটা মেলামেশা করতো না। আমিও যখন এখানে এলাম 2-1 ছাড়া কেউ কথা বলেনি। কবিরাজের কথা শুনে সব পরিষ্কার হয়ে গেল। তবে একটা চিন্তা ছিল মালতী আবার না ফিরে আসে, কিন্তু না, এরপর মালতী আর কখনো আসেনি। আমি নিজেই গিয়েছিলাম, গ্রামের লোকেদের সঙ্গে মেলামেশা করলাম, ভালো সম্পর্ক তৈরি করলাম। পরে গ্রামের এক মেয়েকে কাজের জন্য পেলাম। আমি এখানে 2 বছর ছিলাম। সে সময় গ্রামের লোক আর কবিরাজ মাঝে মাঝে সন্ধেবেলা আমার সঙ্গে গল্প করতে আসতো। মাঝে মাঝে মালতী আর চম্পার কথা উঠলে মনটা ভার হয়ে যেত। আহা, কি খারাপ কপাল ছিল গো ওদের। সে রাতে শ্মশানের গাছতলায় টর্চের আলোয় ওদের সেই বিভৎস রূপ আজও ভুলতে পারিনি। তার আগে পর্যন্ত আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু নিজের চোখে দেখা আর কোনো শোনা ঘটনার পর অস্বীকার করা যায় না। হে, চায়ের কাপের চা শেষ হয়ে গিয়েছিল। বসন্ত কাপটা তুলে নিয়ে চলে গেল। সে উঠে পড়তে পড়তে বলল, তার মানে ভূতের হাতের রান্না পর্যন্ত খেয়েছেন? যাই হোক, নিজের চোখে ভূত দেখা কিন্তু সহজ ব্যাপার নয় মশাই। আপনার তো আরো অনেক অভিজ্ঞতা আছে, তাই না? আবার একদিন সেই সব শুনবো। হ্যাঁ, কি বলেন মুকুন্দবাবু? কেন নয়, তাতে আমার আনন্দই হয়। তবে সত্যি বলছি, মালতী আমার কাছে এতদিন কাজ করেও কখনো বুঝতে পারিনি সে মানুষ নয়। সন্ধ্যার পরই আসতো, দিনের বেলায় কখনো আসতো, কখনো চলে যেত, টেরি পেতাম না। মানুষ নয় বলেই হয়তো রান্না বান্না চটপট হয়ে যেত। তখন তো এসব বুঝিনি, পরে বুঝেছি। যেমন বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, আমারও সেই অবস্থা। 2 বছর পর আমার ভরতপুর থেকে অন্য এক গ্রামে বদলি হয়েছিল। সেখানেও এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সে গল্প আবার অন্য একদিন বলবো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য একদম দিগন্ত ছুঁয়ে ফেলেছে। গা ছমছমে একটা বাতাস বইছে চারপাশে। বসন্ত আর মুকুন্দবাবু ধীরে ধীরে হাঁটতে শুরু করেছেন গ্রামের পথ ধরে। তবে আপনি যা বললেন শুনে শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না একজন ভূত এতটা স্বাভাবিকভাবে মানুষের সংসারে মিশে থাকতে পারে। ভূত বলেই তো মানুষের চেনা নিয়মে চলবে না। আমরা যেমন ভাবি ওদের তেমন দেখতে হবে, তেমন চলাফেরা করতে হবে, ঠিক তেমন নয়। ওরা যেন একটু ছায়া ছায়া হয়ে যায়, অভিমানী ছায়া। মালতী, চম্পা, ওদের চোখে ছিল না প্রতিশোধের আগুন, ছিল অপমান আর অব্যক্ত কষ্টের বোঝা। ওরা চায়নি কেউই মরুক, শুধু চেয়েছিল কেউ ওদের কষ্টটা বুঝুক, একটু সুবিচার হোক। এই আপনি তো নিজে প্রাণে বেঁচে গিয়েছিলেন। যদি মালতী আপনাকে না ছাড়তো তখন? হ্যাঁ, সেটা আজও ভাবলে গা শিউরে ওঠে। ওরা যে চাইলে আমিও হয়তো আর থাকতাম না, কিন্তু একটা কথা বুঝেছিলাম বসন্ত, ভালোবাসা আর শ্রদ্ধা কখনো মরে না, এমনকি মৃত্যুর পরও না। মালতী আমাকে শ্রদ্ধা করত, বিশ্বাস করত। সেই বিশ্বাসেই হয়তো ওর রাগের আগুনকে ঠান্ডা করেছিল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ হাঁটে। মাথার ওপর দিয়ে উড়ে যায়
কিছু রাত চড়া পাখি। দূরে কোথাও একটা কুকুর ডেকে ওঠে। আপনার অভিজ্ঞতা শুনলে মনে হয় ভূত প্রেতদের যতটা ভয় পাই আমরা, ওরা ঠিক ততটাই নিঃসঙ্গ, ততটাই কষ্টে থাকে। ঠিক তাই, ওরা কারো ক্ষতি করতে আসে না সব সময়। কেউ কেউ আসে শুধু কথা বলতে, কারো কাছে নিজের কষ্ট জানতে, কারো কাছে নিজের কষ্ট জানাতে। শুধু কেউ শুনুক, কেউ বিশ্বাস করুক। তাই আজও ভাবি, সেদিন আমি যদি মালতীর কথা একবারেই শুনে নিতাম, হয়তো এত বড় ঘটনাটা ঘটতো না, হয়তো সে নিজেই চলে যেত। রাস্তার ধারে একটা প্রাচীন বটগাছের ছায়া পড়েছে। গাছের ডাল থেকে ঝুলে থাকা শিকড়গুলো বাতাসে দুলছে। দুজনে থেমে দাঁড়ায়। আচ্ছা মুকুন্দবাবু, আপনি তো বলেছিলেন ভরতপুর থেকে আপনার অন্য এক গ্রামে বদলি হয়েছিল, সেখানেও কিছু ঘটেছিল নাকি? হ্যাঁ, সেটাও খুব অদ্ভুত, একেবারে আলাদা রকম। সেখানে একটা পুরনো লাইব্রেরির দায়িত্বে ছিলাম। দিনের বেলায় সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যা নামলেই বইগুলোর পাতা আপনা আপনি উঠে যেত। এক নির্দিষ্ট চেয়ার, কেউ বসলে ঠান্ডা হয়ে যেত সমস্ত শরীর। আবার একদিন সে গল্প শোনাবেন না? অবশ্যই বসন্ত, তবে সে গল্প আজ নয়। আজ মনটা একটু ভার হয়ে গিয়েছে। আজ রাতটা মালতী আর চম্পার কথা ভেবেই কাটুক। ওরা তো চেয়েছিল কেবল একটা সত্যের স্বীকৃতি, সেটুকু যদি কেউ আগে দিত। দূরে গ্রাম ঘেঁষা শ্মশানের দিক থেকে হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে পড়ে। গায়ে কাঁটা দেয় দুজনেরই। ওরা এখনো ওই গাছ তলায় থাকে বলে কি আপনার মনে হয়? না, এখন আর নয়। বিশ্বাস করেছি আমি, হয়তো এখন ওরা শান্তি পেয়েছে, কিন্তু ওদের কথা, ওদের কষ্টগুলো আজীবন আমার ভেতরে থেকে যাবে। দুজনে আবার হাঁটা শুরু করে গ্রামের আলো আঁধারি পথ ধরে। আকাশে চাঁদ উঠেছে, হালকা কুয়াশা জমেছে চারিদিকে। দূরের শালবনের ফাঁক দিয়ে দেখা যায় মৃদু টিমটিমে আলো। হঠাৎ যেন বাতাসে একটা চাপা গন্ধ ভেসে আসে জবা ফুলের। কেউ কিছু না বললেও বোঝা যায় মালতীর অস্তিত্ব এখনো বাতাসে মিশে আছে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্প পাঠে ছিলাম আমি দীপ্তদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অরিত্র, প্রীতম, খুশি। তাহলে আজকের মতো এইটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি রোমাঞ্চকর গল্পতে। ততক্ষণ শুনতে থাকুন ভৌতিক ঠেক।